আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের 7 অধ্যায়ের মানে সেকেন্ড পার্ট 7 অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তাহলে সবাই বের করো কত পৃষ্ঠা? 279 পৃষ্ঠা বের করো। মেরুদণ্ড পর্যন্ত হয়েছিল নাকি? মেরুদণ্ডটাই শুরু হবে। মেরুদণ্ড শুরু হবে। স্যার এই কঙ্কালটা কি মুখস্থ করলেন? না, কঙ্কাল মুখস্থ করতে হয়, সবগুলোর হাতগুলা নামগুলো মনে রাখতে হবে। সমাজের আলোকে মনে রাখলে খুব কঠিন না, দেখো সন্ধ্যের আলোকে যদি মনে রাখো খুবই সহজ। আচ্ছা দেখো, এখন হলো আমরা মেরুদণ্ড থেকে শুরু। তাহলে মেরুদণ্ডের এইখানে এই ছকটাকে শেষ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ও অবস্থান ভেদে কসুর কাছ থেকে নিম্নে, সেটা তো হয়েছিল, বুঝলো না? অবস্থান ভেদে মেলিয়াস ইনকাস আইএসটিকিস এই তিনটে পার্ট বলে নাও। ও মানে এটা হচ্ছে আমাদের মাথার ভিতরে কান আছে না, কানেরও ভিতরে এরকম দেখো তিনটা যে অস্থি আছে, সেটা হলো আমাদের এই যে এরকম আর কি। হ্যাঁ, তো এটা মনে করো টিম্পানিক পর্দা, আমাদের কানটা একটু এরকম ধরো, এই জায়গাতে এইখানে তিনটা অস্থি থাকে এরকম, তারপরে এইখানে একটা এরকম, আর এইদিকে একটা এরকম একটা এরকম অস্থি। তো এটাকে বলা হয় মেলিয়াস, এটাকে বলা হয় ইনকাস, এটাকে বলা হয় স্টেমিস। এটা উপর দিয়ে এরকম করা থাকে কানের, এটা কিন্তু কানের মধ্যকর্ণে, ঠিক আছে? এটা হলো কানের মধ্যকর্ণ। তারপরে মধ্যকর্ণ ছাড়াও এখানে আরেকটা আছে, মধ্যকর্ণ ছাড়া এখানে কিন্তু আরেকটা, এই জায়গাটা মনে করো অন্তকর্ণ। হ্যাঁ, তো মধ্যকর্ণের মধ্যে তিনটা অস্থি থাকে। এই অস্থিগুলো আমাদের শব্দ শুনতে সাহায্য করে। এই অস্থিগুলা মূলত আমরা যখন কথা শুনি তখন কিন্তু আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে শব্দের, সেটা কিন্তু খুবই ছোট এইটুকু, কিন্তু যখন এই টিম্পানিক পর্দা ভেদ করে যায় তখন এটা অনেক বড় হয়ে যায়, বুঝতে পারছো? যার জন্য আমরা শুনতে পাই। এই জন্য টিম্পানিক পর্দাটা খুবই গুরুত্বপূর্ণ। টিম্পানিক পর্দা কারো যদি নষ্ট হয়ে যায় তাহলে সে কালা হয়ে যাবে, সে আর শুনতে পাবে না। তখন খালি এই যে আমরা যে কথা বলছি না, তখন খালি মুখ নড়ানো দেখবে কিন্তু কোনো কথা শুনতে পাবে না। ওই জন্য বৃদ্ধ মানুষ অনেক সময় কথা ভালো শুনতে পায় না, কারণ কি তাদের হচ্ছে যে ওই সমস্যাটা হয়, অর্থাৎ টিম্পানিক পর্দার জটিলতা হয়, এর অনেকটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার জন্য দেখা যায় অনেক বয়সকালে ভালো শুনতে পায় না। টিম্পানিক পর্দা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যাদের টিম্পানিক পর্দা নষ্ট হয়েছে এরকম, তাকে কানের কাছে যদি মাইক দিয়ে শব্দ শোনানো হয় তাহলে সে খুব ধীরে শুনবে। কেন? কারণ মাইকের শব্দ যেটা, সেটা দেখা যায় এরকম বড় বড়ই হয়, তাহলে এটা ডাইরেক্ট শুনতে পাবে, কিন্তু তাও আসতে। তাহলে এই যে কানের মধ্যে আমরা যে কথা বলছি সেটা এরকম ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। তাহলে এরকম ফ্রিকোয়েন্সি যদি শব্দ তরঙ্গ তুমি কানে পাঠাও, তাহলে টিম্পানিক পর্দা ছাড়া শুনবে, কিন্তু খুবই আস্তে শুনবে। অনেকে কানে মেশিন দেয় না, ওই মেশিনের কাজও একই, টিম্পানিক পর্দার মতো কাজ করে। সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের কানে ওই পার্ট পর্দাগুলো ঠিক আছে, কিন্তু উচ্চতরের শব্দ হচ্ছে। হ্যাঁ, উচ্চতরের শব্দের ক্ষেত্রে কি হয়? উচ্চতরের শব্দের ক্ষেত্রে যেটা হয় যে এই যে অস্থিগুলো আছে না, এই অস্থিগুলো একটু কাজ করে। কি কাজ করে? বেশি তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ যখন আমাদের ভিতরে ঢুকে, তখন হচ্ছে এই অস্থিগুলা ওই উচ্চ শব্দ তরঙ্গগুলোকে আবার স্বাভাবিক করে ব্রেনে পাঠায়। যদিও আমাদের কানে একটু ব্যথা লাগতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াতে পারে, কমাতে পারে, তাহলে দেখা যাচ্ছে আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। তরঙ্গ দৈর্ঘ্য কমানোর কাজ করে কিন্তু এটা এ না, এই যে মেলিয়াস ইনকাস স্টেমিস, এটা ইনকাস। হ্যাঁ, বুঝতে পারলো? এরা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে কারো যদি কানের মধ্যে বেনজোইক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে, এই কানের মধ্যে যদি বেনজোইক অ্যাসিড দেওয়া হয়, তারপরে যদি কানের কাছে জোরে চিল্লায় কথা বলা হয়, মানে কানের কাছে একটু দূরের দিকে জোরে করে, ধরো অনেকে আছে না ওয়া করে ওঠে, জোরে করে চিল্লায় ওঠে, তো চিল্লায় যদি কথা বলা হয় তাহলে সে মারা যাবে। কেন মারা যাবে? বেনজোইক অ্যাসিড এই অস্থিগুলার কার্যকারিতা নষ্ট করে দেবে সাময়িকভাবে। তখন শব্দ তরঙ্গ অনেক গতি, অনেক তরঙ্গের শব্দ তরঙ্গ সরাসরি চলে যাবে ব্রেনে। ব্রেনে গেলে ব্রেনের যে নার্ভগুলো আছে, নিউরনগুলো আছে, এগুলো অনেকগুলো মার খেয়ে দেবে, তখন সে মারা যাবে। বুঝতে পারছো? তাহলে এই অস্থি, এটা মধ্যকর্ণে থাকে এই অস্থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু আলোচনা হয়েছে মনে হয়, মেরুদণ্ড দিয়ে অবস্থান ভেদে অসুবিধা শ্রেণী আলোচনা হয়েছে না? এটা হয়নি? ও হয়নি। আচ্ছা, তাহলে দেখো মেরুদণ্ড থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ
কোশ্চিন পরীক্ষায় সৃজনশীল হিসেবে আছে, যে সেটা হলো অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাস। কশেরুকার আগে যেগুলো পড়াইছি না বুঝার কিছু আছে নাকি আমার? আচ্ছা, ওটা হলো মনে রাখার ছন্দ, আর ওই যে বাংলা অর্থগুলো বলেছি, মানে কোনটার বাংলা কি, এই তোমরা একটু নোট করে দিলেই হবে, বুঝছো? ওটা হচ্ছে যে প্রত্যেকটার বাংলা অর্থ কি, মানে ধরো ফ্রন্টাল নাম কেন হলো, প্যারাইটাল নাম কেন হলো, টেম্পোরাল নাম কেন হলো, এই নামগুলো কেন এরকম নাম হলো, এগুলোর বাংলা অর্থগুলো কারো খাতা দেখে লিখে দিতে হবে যারা আছে, তাহলে হবে। বা ছবি তুলে নিবা, পরে বাসায় যাই লিখে নিবা, ঠিক আছে? ক্লিয়ার? তুমিও তাই করে দেবে, হ্যাঁ? তাহলে কারণ আগের গুলো তো আবার বলতে গেলে সময় নষ্ট হবে না, দেখে না, এই জন্য। আচ্ছা, অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাস, এটা অনেক সময় ডাইরেক্ট সৃজনশীল হিসেবেও আসতে দেখা যায়। মেরুদণ্ডের ছবি দিয়ে উদ্দীপকটির কশেরুকাগুলা মানে অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাস এরকম অনেক সময় আসে। তো অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে কথা হলো সার্ভাইকাল কশেরুকা। দেখো আমাদের এই যে মাথা আর কাঁধ এর মাঝে যে কশেরুকাগুলো আছে না, এর মাঝে যে কশেরুকাগুলো আছে, এই কশেরুকাগুলো বলা হয় সার্ভাইকাল, মানে কি গ্রীবাদেশীয় কশেরুকা, মানে হলো গ্রীবাদেশীয় কশেরুকা। গ্রীবা মানে কি বোঝায় বলো তো? না না, গ্রীবা মানে ঘাড়ও না, গ্রীবা মানে গলাও না, কি দেখাবে? গ্রীবা মানে কি? আমরা যদি গলা বলি তাহলে কিন্তু আসলে এটাকে গলা বলি, তাই না? এটা কি গলা বলি, ঠিক? তাহলে গ্রীবা কি হবে? না, পিছনেরটাও গ্রীবা না। এই যে মনে রাখবা, গ্রীবা বলতে বোঝায় আমাদের মাথা আর কাঁধ এর মাঝে যতটুকু অংশ আছে গোটা জিনিসটাকে একসাথে গ্রীবা বলে। মাথার কাঁধ, এই যে কাঁধ এর মাঝে এই গোটা যে জায়গাটা, এটা হলো গ্রীবা। মানে স্যার গলা একটু ঘাড়ে থেকে সব মিলে, হ্যাঁ সব মিলে হলো, হ্যাঁ ঘাড় আর গলা বা গলার পার্শ্ব দিক যাই বলো, সবটা গোটাটা মিলে গ্রীবা। গোটাটা মিলে গ্রীবা মানে কি, এইখানে সামনে পিছে গোটাটা কি, গোটাটা মিলে গ্রীবা, গোটাটা মিলে গ্রীবা। বুঝা গেল? কারণ জীবনে খেয়ে যায় তাহলে সম্পূর্ণ খেয়ে যাবে, গ্রীবা কেটে গেল তো গোটাই কেটে গেল। গলা কেটে গেল, গ্রীবা দেওয়া মানে তো গ্রীবা কেটে দিলে কি হলো তাহলে তো? আরে গ্রীবা থেকে গর্দন আইছে। হ্যাঁ না, ঠিক স্যার আছে। নামের উৎপত্তি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে এখানে কশেরুকা আছে সাতটা, এটা মনে রাখতে হবে। সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা, হ্যাঁ সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা, এটা হলো মোট সাতটা, এটা মনে রাখবো। তার মধ্যে প্রথম যে কশেরুকা তার নাম হলো অ্যাটলাস। কশের করে কি বাংলা আছে? হ্যাঁ, মেরুদণ্ডের ছোট অস্থি, কশেরুকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি। এই পানি ওসব কি পানি? ও না, সার্ভাইকালের যে সাতটা কশেরুকা আছে তো, তার মধ্যে প্রথম কশেরুকার নাম হলো অ্যাটলাস। এটা এমসিকিউ মনে রাখবে। প্রথমটার নাম কি? অ্যাটলাস। অ্যাটলাস কিন্তু একটা দেবতার নাম। বলা হয় যে অ্যাটলাস হচ্ছে একটা দেবতা না, একটা রাক্ষসের নাম। ধারণা করা হয় যে ওই রাক্ষসটা আমাদের পৃথিবীকে তার কাঁধে নিয়ে আসে, এবং ওই রাক্ষস যখন নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। আগে এটা ধারণা করতো আগেকার মানুষরা। তখন তো জ্ঞান ছিল না মানুষের, যারা মনে করতে, বুঝতে পারছো যে এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে অ্যাটলাসই তো এই যে মাথাটাকে ধরে রাখছে, তাই না? তো ওই রাক্ষসটা গোটা পৃথিবীটা মাথার মতো কল্পনা করো, এবং সে কাঁধে নিয়ে আসে। এইভাবে অ্যাটলাস নামকরণ হয়েছে। আচ্ছা, তারপরে হলো থোরাসিক, মানে বক্ষ দেশীয় কশেরুকা, মানে বুকের দেশের কশেরুকা। বুকের দেশের কশেরুকা মানে কি? এই যে এখান থেকে বুক শুরু হলো আমাদের, ধরো এখান থেকে এই পর্যন্ত আমাদের বুক, বুকে যে কশেরুকাগুলো আছে, বুকে যতগুলো কশেরুকা আছে সেটাই হলো বক্ষ দেশীয় কশেরুকা। বুকে যতগুলো কশেরুকা আছে সেগুলোকে বলা হয় বক্ষ দেশীয় কশেরুকা। বুকে আছে 12টা। সার্ভাইকালের নামটা গ্রীবা দেশীয়, কত গ্রীবা নিয়ে কত কথা বলতো না, গর্দান, তারপরে বক্ষ দেশীয় কশেরুকা মানে বুকের কশেরুকা। বক্ষ দেশীয় মানে কি? বুকে যে কশেরুকা আছে, বুকের অঞ্চলে যে কশেরুকাগুলো আছে সেটা বক্ষ দেশীয়। এটা কয়টা আছে? 12টা আছে, এগুলো মনে রাখতে হবে, 12টা থাকে। তারপরে লাম্বার কশেরুকা। লাম্বার এর বাংলা অর্থ হলো কোমর।
কোমর দেশীয় কশরুগা। লাম্বারের বাংলা অর্থ কি? কোমর, কোমর দেশীয়। এর আরেকটা বাংলা আছে কোটি দেশীয়। অবস্থায় মধ্যে গেছে সহজ কোনটা? কোমর আচ্ছা, হ্যাঁ মাতৃভাষা শিখছে। কোমর দেশীয় কশরুগা। হ্যাঁ, তাহলে কোমর মানে এইটা বোঝানো হচ্ছে আসলে এই যে এখান থেকে একটু পর্যন্ত, এখান থেকে, হ্যাঁ এটাকে কোমর বলা হয়। এখান থেকে, আর এটা তো আসলে অন্য, এটা তো পাছার অংশ বোঝায়। বুঝছো? এই উপরের দিকে এটা হলো কোমর। তার মানে এই যে শেষ, এই কশরুগা থেকে শেষ, তারপর থেকে এই যে এখান থেকে এটি পর্যন্ত, এখান থেকে এটি পর্যন্ত, এটা হলো কোটি দেশীয় বা কোমর দেশীয়। কোটি দেশীয় বা কোমর দেশীয়। এটাও কিন্তু 5টা, মনে রাখতে হবে। এটা কয়টা? 5টা। এটাও কিন্তু 5টা। তারপরে দেখো, এরপরে বলছে স্যাক্রাম। স্যাক্রাম নামকরণ কেন হলো? অনুমান? কোন শ্রোণী দেশের বাংলা কি? শ্রোণীর বাংলা তো কোমর না। স্যাক্রামের বাংলা হলো, স্যাক্রামের বাংলা আসলে ত্রিকোণ। আর শ্রোণী দেশীয়, যেটা স্যাক্রাম বলতে শ্রোণী দেশীয় বলছো, শ্রোণী দেশীয় মানে হলো আসলে কোনটা বোঝায় জানো? শ্রোণী দেশীয় মানে কোনটা? শ্রোণী দেশীয় মানে হলো সরাসরি বাংলা যেটা মাতৃভাষা, সেটা হলো শ্রোণী বলতে বোঝায় এটা। বুঝলি? শ্রোণী দেশীয় মানে এটা, শ্রোণী দেশীয় মানে এটা। বুঝতে পেরেছো? তাহলে কোন বাংলা? তুমি একটু আগে বললে যে মাতৃভাষাই নিব, এখন আবার মাতৃভাষা বলছি, এটা আবার মধ্যে উচ্চারণ করতে না। হ্যাঁ, মাঝে মধ্যে মাতৃভাষা নিবা, মাঝে মধ্যে নিবা না। বুঝতে পারছো? তাহলে বায়োলজিক্যাল ভাষাতে আমরা শ্রোণী দেশীয় বলছি, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছো? আচ্ছা, তারপর হলো, তবে এমনি স্যাক্রাম বলতে ত্রিকোণ বোঝায়। দেখো এটা কোনটা জানো? এই দেখো এখানে ত্রিকোণ একটা অস্থি দেখতে পাচ্ছ? ত্রিকোণ, এটা কিন্তু একটু ত্রিকোণ। স্যাক্রাম মানে ত্রিকোণ বোঝায়, ত্রিকোণ অস্থি। হ্যাঁ, এটা হলো স্যাক্রাম। এই স্যাক্রামে এখানে মনে হচ্ছে একটা, কিন্তু আসলে একটা না। এই স্যাক্রামে 5টা অস্থি আছে, তবে এটা এখন একীভূত হয়ে গেছে। মনে রাখতে হবে, মানুষের বয়স যখন 26 বছর হয়, হ্যাঁ, তখন পর্যন্ত 26 বছরের আগ পর্যন্ত 5টা কশরুগা থাকে স্যাক্রামে। ঠিক আছে? তখন নাম হয় স্যাক্রাল কশরুগা, তখন নাম হয় স্যাক্রাল কশরুগা। আর 26 বছর পার হলে তখন হয়ে যায় স্যাক্রাম, মানে 5টা কশরুগা একীভূত হয়ে যায়। একীভূত হয়ে গেলে নাম হয়ে যায় স্যাক্রাম, আর একীভূত হওয়ার আগে স্যাক্রাল। হ্যাঁ, এবার দেখো ককিক্স। ককিক্স কথাটা আসছে কক্ক থেকে। কক্ক মানে কোকিলের ঠোঁট, কক্ক মানে কোকিলের ঠোঁট, এরকম বানানো, COK, এরকম। এটা মানে হলো কোকিলের ঠোঁট, কোকিলের ঠোঁট, কোকিলের ঠোঁট, কোকিলের ঠোঁট, কোকিলের ঠোঁট। বুঝছো? তার মানে হলো এইখানে একটু খেয়াল করো, এই জায়গাটাতে কিন্তু কোকিলের ঠোঁটের মতো চোখা ভিতরে। হ্যাঁ, তো এই জন্য এর নাম হলো কোকিলের ঠোঁট, ওরকম দেখতে। তো এই কোকিলের ঠোঁট, এটা হলো কতগুলো আছে? 4টা থাকে। তবে এটা হলো কক্কি জিয়াল না, কক্কি জিয়াল হলে 4টা, কক্কিস মানে একটা, কক্কিস মানে একটা। এটাও কিন্তু একই কাহিনী। 26 বছর বয়স হয়ে যাওয়ার পরে 4টা কশরুগা একটা হয়ে যায়, তখন নাম হয় কক্কিস। কক্কিস হলে একটা, কিন্তু কক্কি জিয়াল যদি বলি তাহলে 4টা। তবে এটা মনে রাখতে হবে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু মানুষের 3 থেকে 5টাও হয়। ক্ষেত্র বিশেষে কিছু কিছু মানুষের 3 থেকে 5টা, মানে কারো 4টা না থেকে 3টা অথবা 5টা থাকে। বুঝতে পারছো? অনেকের এই কক্কিসে অনেকের ব্যথা হয়, অনেকের কক্কিসে ব্যথা হয়। এই ব্যথা হওয়ার মেন কারণ যে যারা আর কি বেশি ধরো ওই যে এরকম কুজে হয়ে বসে, মানে তোমার ইয়ে হয়ে, মানে কি বলে এটাকে, একটু সোজা হয়ে না থেকে যত বেশি এইভাবে থাকবা তত এখানে ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
তাহলে এরকম নাম হয়েছে পক্ষ থেকে, পক্ষ মানে কুকুলের। এগুলা মনে রাখতে হবে যে ছন্দটা লেখো, মনে রাখার ছন্দ হলো, মনে রাখার ছন্দ হলো সাথে লাগবে সাথীকে, সাথে লাগবে তো তো তোমরা হয়নি, শুধু এটাই লেখা ছিল স্যার, সাথে লাগবে ও সাকিবকে আর লিখে কিছু ছিল না, ও আচ্ছা বিস্তারিত ছিল না। আচ্ছা সাথে তো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিক্স, তাই না? স্যাক্রাল কক্সিক্স। আচ্ছা এরপরে দেখো, এর পরেরটাতে আমরা আসি। এরপরে হলো যে বক্ষপিঞ্জর। দেখো বক্ষপিঞ্জর মানে কি? বুকের খাঁচা। পিঞ্জর মানে কি? খাঁচা। বলে না যে কি যেন বলে এরকম যে পাখি খাঁচা বের হয়ে চলে গেল না কি যেন, খাতা হিসেবে অসীম। হ্যাঁ হ্যাঁ অসীম পাখি কেমন চলে যায়, হ্যাঁ, এরকম। তো দেখো এটা হলো এই গোটাটা, তাই বলে কোনো দূরে দূরে থাকে না, গোটাটা, এই গোটা জিনিসটাকে কি বলা হয়? বক্ষপিঞ্জর মানে কি? বুকের খাঁচা। বুকের খাঁচা মানে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো সুরক্ষায় রাখতে হবে, তাই না? হার্ট, লাংস, এটা কিন্তু মারাত্মক মানে কি বলবো যে শরীরের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? হ্যাঁ, আবার নরম, তাই নরম জিনিসকে সুরক্ষায় রাখছে। ব্রেনও দেখো খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আরো বেশি সুরক্ষা, খুবই শক্ত কিছু দেখে রাখা আছে, তাই না? তার মানে আসলে মানুষের মেইন ইঞ্জিন যদি বলো তাহলে এই বুক থেকে নিয়ে এই মাথা এইটুকুই আসে মেইন, তাই না? যদি তুমি মানুষের ব্রেনটাকে বাঁচিয়ে রাখতে পারো আর হার্ট আর লাংসকে বাঁচিয়ে রাখতে পারো, মানুষ বাঁচে থাকবে। তা হচ্ছে যে যদি এই পেটের এখান থেকে সব নাই করে দাও আর কি, হ্যাঁ, একবার এখান থেকে কেটে আলাদা করেছো, কিন্তু ওই সময় রক্ত তো বের হয়ে যাবে। রক্ত সার্কুলেশন যদি ঠিক থাকে, অক্সিজেন যাতায়াত যদি ঠিক থাকে, তাহলে এইটুকু অংশ কেটে ফেলে দেওয়ার পরও মনে বাঁচে থাকে। যদি সবকিছু আর অক্সিজেন সরবরাহটা, পুষ্টি সবকিছু দেওয়া যায়, তাহলে বেঁচে থাকবে। ওই যে তোমার হচ্ছে, কারণ এই জিনিসটাই আসল, এইগুলো আমাদের কোনো ইয়ে নাই। এগুলা কি করছে? এগুলো হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র কি করছে? পুষ্টিগুলো দিচ্ছে না, পরিপাকতন্ত্র পুষ্টিগুলো দিচ্ছে। পুষ্টি দেওয়ার জিনিস তুমি নাই করে দিচ্ছ, কিন্তু বাহ্যিকভাবে পুষ্টি দেওয়ার কাজটা করছো। তখন যেমন কোমায় যারা চলে যায়, অনেক সময় দেখা যায় যে তার হচ্ছে হার্ট আর লাংস ঠিক আছে, হ্যাঁ, হার্ট আর লাংস চলছে, কিন্তু ব্রেন ডেড হয়ে গেছে। ব্রেন তোমার ডেড মানে কি? ও কোনো কাজই করতে না, কিন্তু হার্ট লাংসকে বাঁচায় রাখছে, ওষুধ দিয়ে বাঁচায় রাখছে কৃত্রিমভাবে, হ্যাঁ। তখন দেখা যাচ্ছে যে ওই বেসরকারি জায়গায় বলে ওরা হচ্ছে দেখায়, মানে আত্মীয় স্বজনকে দেখায় যে আপনার রোগী এখন বাঁচে আছে, দেখেন শ্বাস নিচ্ছে, কিন্তু ওরা ইনকামের জন্য অনেক সময় এরকম করে, হ্যাঁ, কিন্তু জানে যে মরে গেছে, কিন্তু দেখাচ্ছে বাঁচে আছে। মরে গেলে আবার কি হবে? হার্ট চলছে না। হ্যাঁ হার্ট চলছে না, ব্রেন ডেড হলে তোমার হার্ট যতই চলুক, হার্ট ডিস্ক নষ্ট হয়ে গেলে কম্পিউটার স্ক্রিনে যতই এমনি আলো দেখা, ওটাতে কোনো লাভ হবে না, তাই না? আসল জিনিস তো ব্রেন, ব্রেনটা আসল না। স্যার মেরুদণ্ড শেষ করে দিলাম। হ্যাঁ মেরুদণ্ড কি শেষ? হ্যাঁ। এই যেগুলো পড়ানো কোনটা? ও না না, অত তো যায়নি আমরা, যে তুমি ইয়েতে যাও, শখে যাও, এইখানে আছি আমরা, ওখানে যাবো আস্তে আস্তে। আচ্ছা তাহলে এখন বক্ষপঞ্জর কি আছে দেখো, স্টার্নাম আর পরশুরা। স্টার্নাম আর পরশুরা দেখো। স্টার্নাম হচ্ছে এটা, হ্যাঁ, স্টার্নাম মানে বুকের হাড়, স্টার্নাম মানে বুকের হাড়। আচ্ছা এটা হলো স্টার্নাম, আর এইগুলোকে তো পরশুরা বলে। পরশুরার বাংলা অর্থ কি বলো তাহলে? রিপ হলো ইংরেজি কথা, রিপ হলো ইংরেজি কথা, পরশুরা বাংলা কথা। এখন বলো খাঁটি বাংলা কি? স্যার ভুলে গেছি, পরে সেটের আগে এটা মনে আছে। তাই না? তাহলে মনে নাই। চার নম্বরতে ছিল। হ্যাঁ বলো তো। দেখো তাও তো রোহানের মনে আছে, হ্যাঁ, যে পড়াইছি কিন্তু ভুলে গেছে। এইগুলো পরশুরা, এইগুলো এই যে এগুলো সব বুকে যেটা মাছ সেটা মাঝখানে পরশুটা আছে। হ্যাঁ বলো। মাঝখানে হাড়টা এটা তো স্টার্নাম, ওইটা এটা হলো স্টার্নাম। বুকের হাড়। আর এই দেখো ওই যে এখান থেকে নিয়ে মেরুদণ্ড পর্যন্ত যে কানেকশন আছে না, এটার নাম হলো পরশুরা। পরশুরা, ওই যে বাঁকানো নাকি যেন একটা বাঁকানো। বলে। হ্যাঁ এই যে ঠিক, হ্যাঁ মনে পড়ে গেছে। পরশুরা, হ্যাঁ পরশুরা মানে হলো বাঁকানো অস্থি। হ্যাঁ। পরশুরা মানে বাঁকানো অস্থি। তাহলে এখন এখানে হিসাবটা কি দিয়েছে? স্টার্নাম হলো একটা আছে, আর এই যে রিবস বা পরশুরা এটা 24টা আছে, মানে 12 জোড়া। তাহলে মোট হলো 25টা। এগুলো সব সংখ্যাগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এমসিকিউর জন্য। এরপরে আমরা চলে আসছি, এটা কিন্তু অক্ষীয় কঙ্কাল শেষ হয়ে গেল, অক্ষীয় কঙ্কাল শেষ।
তাহলে অক্ষ বরাবর, অক্ষীয় কঙ্কাল মানে অক্ষ বরাবর, আমাদের মাথা থেকে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত এটা হলো অক্ষীয় কঙ্কাল, তাই না? অক্ষীয় কঙ্কাল শেষ। এবার আমরা চলে আসছি উপাঙ্গীয় কঙ্কাল, মানে কি অক্ষের আশপাশে যা থাকে তাই উপাঙ্গ, তাই না? অক্ষের আশপাশে যা থাকে তা হলো উপাঙ্গ। অঙ্গের আশপাশে যা থাকে, যেমন রাজ্য উপরাজ্য বা থানা, ওই জেলা উপজেলা, তাই না? ওর অধীনে যেগুলা এরকম, তাহলে অক্ষের অধীনে যেগুলা থাকবে সেগুলো হলো উপাঙ্গ। তাহলে উপাঙ্গের মধ্যে কি কি আছে? প্রথমে বলছে বক্ষ অস্থি চক্র, বা এটাকে কিন্তু পেক্টোরাল গার্ডেলও বলা হয়। বক্ষ অস্থি চক্র, এটাকে পেক্টোরাল গার্ডেল বলা হয়। এটা না লিখলে হবে, ওদিকে আছে, ওদিকে আছে। এটা আমরা খালি সংখ্যাগুলো এখান থেকে এমসিকিউর জন্য জানছি। বক্ষ অস্থি চক্র, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা বলতে হবে। না, এটা দেখে দেখে মনে রাখা খুব কঠিন না, সোজাই। দেখো বক্ষ অস্থি চক্র এমসিকিউ হিসেবে আসে যেগুলো, এগুলো মনে রাখতে হবে সবগুলো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো বক্ষ অস্থি চক্রের মধ্যে কি কি আছে? যে স্ক্যাপুলা আছে আর ক্লাভিকল আছে। হ্যাঁ বলবো, স্ক্যাপুলা আর ক্লাভিকল। স্ক্যাপুলা মানে হলো ডানা। স্ক্যাপুলার বাংলা অর্থ ডানা। কেন ডানা? কারণ দেখো তো এই জিনিসটা দেখতে, এই যে ত্রিকোণ যে অস্থিটা, এটা ডানার মতো না। দুই পাশে মুরগি যদি পাখনা, মুরগির পাখনা ফোরগুলা উঠাই দিলে এটা ত্রিকোণই লাগে দেখতে, বুঝতে পারছো? এই জন্য এটার নাম হলো ডানা। স্ক্যাপুলা মানে ডানা। স্ক্যাপুলা মানে কি? ডানা। হ্যাঁ, স্ক্যাপুলা মানে ডানা। তাহলে এই ডানা তোমার হচ্ছে কয়টা আছে? দুইটা আছে, কারণ এদিকে একটা আছে ওইদিকে একটা আছে না, তাহলে দুইটা না। তাহলে মনে রাখবো এই ডানা বা স্ক্যাপুলা আছে দুইটা। ক্লাভিকল মানে কণ্ঠস্থি। কণ্ঠস্থি মানে কেন? এই যে অস্থিটা, এটার নাম ক্লাভিকল, এটার বাংলা অর্থ কণ্ঠস্থি। কারণ কি? এটা কণ্ঠের কাছাকাছি জায়গায় থাকে, তাই এর নাম হলো, হ্যাঁ, তাই এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি, হাত দিলে দেখা যায়। হ্যাঁ, এটার অবশ্য আরো কিছু নাম আছে। এটাকে কলার বন বলে, এটাকে বিউটি বন বলে। হ্যাঁ, এদেরকে কলার বন বলে কেন? কারণ এই ছেলেদের কলার এখানে থাকে, কলার থাকে, তো তাই এর নাম কলার বন। কলার থাকে না, এই জন্য এর নাম কি? কলার বন। বিউটি বন বলে কেন? তাহলে হচ্ছে কলার বন। আরেকটা নাম হলো বিউটি বন। বিউটি বন বলা হয় কেন? বিউটি বন বলার পিছনে কাহিনী আছে, যে মেয়েদের হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা হয় না, ওই সুন্দরী প্রতিযোগিতায় মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, যে সুন্দরী প্রতিযোগিতার ক্ষেত্রে মেয়েদের যে এই যে ক্লাভিকল, হ্যাঁ, এটা মাপযোগ করে দেখা হয়। যার এটা বেশি উঁচু সে হলো সুন্দরীর ক্ষেত্রে একটা পয়েন্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো যেহেতু এটা সুন্দরী প্রতিযোগিতায় এটা হলো যার উঁচা হবে সে বেশি সুন্দরী হিসেবে গণ্য হয়, সেই কারণে এইটার নাম হলো যে মানে বিউটি বন, মানে কি? সুন্দর অস্থি। যেহেতু এটা সুন্দরী প্রতিযোগিতায় ব্যবহৃত হয়, তাই, বুঝতে পারছো? মানে এটা দেখা হয়, এটা মাপযোগ করে দেখা হয় কত আর কি। তাহলে ছেলেরা বিয়ের সময় আবার এটা মাপযোগ করবে না, এটা নাকি বেশি দেখি কত নাকি, তখন জায়গাটা যদি বলো তাহলে তো আমার সমস্যা। সব জায়গায় সায়েন্স অ্যাপ্লাই করা যাবে না। জায়গাটা যদি বলো যে আচ্ছা আপনি সবই তো বুঝলাম, আপনার বিউটি বনটা একটু দেখতে হবে আমার, তাহলে কিন্তু মায়ের একটা মাটিতে বলবে না। সব জায়গায় সায়েন্স অ্যাপ্লাই করা যাবে না, তাই কিনা? ঠিক কিনা? তবে অবশ্য যদি আর কি সায়েন্স হয় তাহলে বুঝবে ব্যাপারটা, তাই না? বুঝবে। আর আর্টস করতে পারলে তো বুঝবেও না, তাই কিনা? যেমন এখন বিয়ে করার সময় রক্ত গ্রুপটা একটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যে রক্ত ইয়ে কি, এখন তুমি যদি সরাসরি যাকে বিয়ে করতে যাচ্ছ তাকেই যদি সরাসরি বলো যে আপু, ও আপু তো বলবো না, আপু বলবো, আচ্ছা তাহলে কি বলবো? কিছুই বলবো না নাকি? হ্যাঁ, নাম ধরে বলবো। আচ্ছা, নাম ধরে বলবো না, প্রথম পরিচয়ে তো নাম ধরে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন তুমি যদি তাকেই সরাসরি বলো যে আপনার হচ্ছে রক্ত গ্রুপ কি, সেটাও কিন্তু ভালো দেখাবে না, তাই কি না? অন্য কারো মাধ্যমে জানতে হবে, ঠিক না? আর যদি সায়েন্সের হয় তাহলে হয়তো বা বুঝবে ব্যাপারটা, তাই কি না? নেগেটিভ পজিটিভের ব্যাপার আছে, এটা আমরা 11 অধ্যায়ে শিখবো এই বিষয়গুলো, 11 অধ্যায়ে আছে বিস্তারিত। তাহলে এখন স্ক্যাপুলা ক্লাভিকুলার গেল, তাহলে দেখো ক্লাভিকুলার কয়টা? দুইটা। আচ্ছা, এর নাম পেক্টোরাল গার্ডেল বা বক্ষ অস্থিচক্র নামটা কেন হয়েছে খেয়াল করো।
বুকের এখানে চক্রাকার গঠন না, এদিক দিয়ে যায় আবার এদিক দিয়ে চলে আসছে প্রায়, তাই না? তাহলে কি এটা একটা চক্র না? চক্র কিনা? এই জন্য এর নাম হলো পেক্টোরাল গার্ডেল। গার্ডেল মানে কি ইয়া না, রবার রিং জাতীয় কিছু বোঝায়, মানে রবার যেমন গার্ডেল বলি আমরা। তাহলে এটা একটা চক্রাকার হাড়, চক্রাকার চারদিক দিকে আছে, এই জন্য এর নাম হলো বক্ষ অস্থি চক্র, মানে বুকের এখানে একটা চক্র, অস্থির চক্র। এই হলো পেক্টোরাল গার্ডেল। তারপরে দেখো এবার বাহুতে আসলাম। বাহু উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে বাহু, তো এই যে বড় বাহু, তাই না? এই বাহুর এই অস্থিটা, এটা আগে থেকে জানো, এটা হিউমেরাস, তাই না? এগুলো তো পড়ে আছে, হিউমেরাস তো বুঝতে পারবা। তাহলে এই হিউমেরাসের বাংলা অর্থ আসলে বাহুর ঊর্ধ্ব হাড়। হিউমেরাসের বাংলা অর্থ বাহুর হলো ঊর্ধ্ব হাড়, মানে আমাদের যে গোটা বাহু, এই বাহুটার, বাহু বলতে কিন্তু এখান থেকে একটু পর্যন্ত বোঝায় আসলে, বাহু বলতে এখান থেকে একটু। তাহলে বাহুর ঊর্ধ্ব হাড়, হিউমেরাসের বাংলা অর্থ বাহুর ঊর্ধ্ব হাড়। তাহলে এই ঊর্ধ্ব হাড়, এটা মনেও রাখা যায়, হিউমেরাসে এইচ আছে, এইচ মানে হ্যান্ড, হ্যান্ড, তার মানে হিউমেরাস হলো হাতে আছে, তার মানে হিউমেরাস কোথায় আছে? হাতে আছে। আর একই সাথে আমরা ফিমার যদি বলি, ফিমার এই পাশে মানে ফুট মানে পায়ে থাকে, এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, হিউমেরাস হলো, এটা তো দুইটা, এটা কি মুখস্থ করা লাগবে? হিউমেরাস যে দুইটা, এটা কি মুখস্থ করা লাগবে? তাহলে ভয় পাচ্ছে কেন? অনেক কিছু আছে, তোমার হাত তো আমার তিনটে করে, ডান হাত বাম হাত বুঝতে পারবে। ওরা তো হাত থাকে না। হ্যাঁ, বাঙালিদের এটা হলো তিনটা হাত, বেশিরভাগ মানুষেরই তিনটা হাত থাকে। তিনটা হাত ছিল অনেক সময়। তার তার প্রমাণ হিসেবে যেমন গতদিন বৃষ্টি অজুহাত। আচ্ছা, এবার দেখো এরপরে রেডিয়াস। দেখো রেডিয়াস, রেডিয়াস মনে রাখবা আমাদের হচ্ছে ঠিক যে হাতটা একটু মোটা হয় এবং যে হাতটা হলো আমাদের বুড়া আঙ্গুলের সাথে থাকে, এই যে বুড়া আঙ্গুল, এই বরাবর যে হাড়, এটাকে বলে রেডিয়াস। বুড়া আঙ্গুল বরাবর যে হাড় থাকে সেটাকে বলা হয় রেডিয়াস, বুড়া আঙ্গুল বরাবর। হ্যাঁ, ওই যে বলা হচ্ছে মানুষের কোন অঙ্গ জন্মের পরপরই বুড়া হয়ে যায়? বলো তো? বুড়া আঙ্গুল। জন্মের পরপরই বুড়া হয়ে যায়। হ্যাঁ, বুড়া আঙ্গুল। তাহলে এখন হ্যাঁ, বুড়া আঙ্গুল মানে আসলে এটা একটু মোটা, তো মোটা সোটা কিন্তু ছোট, তো এই কারণে বুড়া হয়ে গেছে আর কি, এটা বুঝলাম। বাংলায় নামকরণটা হয়েছে, এটা বাংলা নাম। আচ্ছা, এখন কথা হলো এই বুড়া আঙ্গুল বরাবর যে হাড়টা আছে, তাই না, সেটার নাম হলো রেডিয়াস বললাম। তো এখন হাত প্রসারিত করলে আমাদের কিন্তু এইটাই সামনের দিকে থাকে। তো মনে রাখবা, রেডিও তো আমরা একটু কাছে কিনারে রাখি, আগেকার সময় রেডিও তো কাছে কিনারেই মানুষ রাখতো, আর আলনা তো একটু দূরেই থাকে। আলনা কোনটা? কেনি আঙ্গুল বরাবর যে হাড়, কেনি আঙ্গুল বরাবর যে হাড়, সেটা হলো আলনা। তাহলে রেডিয়াস হলো বুড়া আঙ্গুল বরাবর, কেনি আঙ্গুল বরাবর আলনা। হ্যাঁ, তো রেডিয়াসের বাংলা অর্থ অর্ধাংশ বোঝায়। হ্যাঁ, আর আলনার, হ্যাঁ, অর্ধাংশ। আর আলনা বলতে বোঝায় দড়ি, এটা একটু চিকন দড়ির মতো লাগে, তাই এর নাম হলো দড়ি। তাহলে এক হাতে যা থাকবে অপর দিকে তো তাই হবে, তাই না? তারপর কার্পাল। কার্পাল চিন্তা করো কোনটা? কার্পাল হলো কবজির অস্থি বলা হয়। এখানে 8টা অস্থি আছে। কার্পালে কয়টা অস্থি আছে? 8টা। এইদিকে 4টা, এদিকে 4টা। তার মানে কি এখানে 4টা আছে, আবার সামনে 4টা, এখানে 4টা, সামনে 4টা, এইভাবে 8টা অস্থি আছে। এটাকে বলে কার্পাল। কার্পাল মানে কবজির অস্থি। কার্পাল মানে কি? কবজির অস্থি। ক ক মিলে যাচ্ছে, ক মানে কবজির অস্থি। কবজির অস্থি হলো 8টা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মেটা মানে কি? পরবর্তী। মেটা মানে পরবর্তী। তাহলে পরবর্তী কার্পাল, এই কার্পাল, এরপরে পরবর্তী এদিকে যেটা আছে সেটা হলো মেটা কার্পাল, তাই কি না? তাহলে মেটা কার্পাল, এটা কিন্তু 5টা। মেটা কার্পাল কয়টা? 5টা। হাতে আঙুল বাড়ি। হ্যাঁ, এটা হাতের আঙ্গুল কই? হাতের আঙ্গুল আগে, এই হাতের আঙ্গুলের আগে আগে যায়। হ্যাঁ, লম্বা ফুলা। হ্যাঁ, কবজির অস্থি। তারপরে হাতের আঙ্গুল। হাতের আঙ্গুল 14টা। হাতের আঙ্গুলে যে অস্থি আছে কয়টা? 14টা। তো মনে রাখবা, সব আঙ্গুলে 3টা করে, এই 4টা আঙ্গুলে কয়টা করে? 3টা করে, আর এটা এখানে 2টা। তাহলে 3 4 12 আর 2 14। ঠিক আছে? এটা হলো ফ্যালাঞ্জেস। হ্যাঁ, আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি। তাহলে বুঝুনি? আচ্ছা, হাতের আঙ্গুলে 14টা অস্থি আছে। কিভাবে আছে? আমাদের 4টা আঙ্গুলে 3টা। দেখো, এই যে এই করলাম, তারপর আবার এরকম করা যায়, তাই না? এই যে এইটা ভাঁজ হয়, তাই না? আবার তারপর এটাও ভাঁজ হয়, এই যে এটা ভাঁজ হয়, আবার এটাও ভাঁজ হয়, তাই না? তাহলে প্রত্যেকটা ভাঁজ হচ্ছে না। এই দেখো, এই একটা ভাঁজ, এই যে একটা ভাঁজ, তাহলে কি এই একটা অস্থি, এখানে একটা অস্থি, এখানে একটা অস্থি, তো 3টা হলো না? তো প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে অস্থি। তাহলে 3 4 12। আর বুড়ো আঙ্গুলে কয়টা? বুড়ো আঙ্গুলে 2টা। বুড়ো আঙ্গুলে 2টা যে
সেই জন্য বুড়ো আঙুলে দুইটা কিন্তু দেখো দুইটা, তাহলে 14। তাহলে ফ্যালাঞ্জেস হলো 14। এখন যদি বলে মানুষের হাতে কয়টা অস্থি আছে, এটা কিন্তু বলেনি। প্রতি হাতে যদি বলে 14, আর যদি বলে মানুষের হাতে কয়টা ফ্যালাঞ্জেস আছে তাহলে 28টা। 14 14 28। মানুষের হাত বলতে দুই হাতই বোঝায়। হ্যাঁ শুধু কবজিতে একটুই বুঝলাম। হ্যাঁ, কবজির ক্ষেত্রে মানুষের কবজি দুই হাত নিলে হবে। আর যদি বলে প্রতি হাতে কবজিতে কয়টা অস্থি, কার্পাল। কবজি আমরা কি বললাম, এই যে এইটা হলো কবজি, বলে না কবজির মোচরে বল করা, তাই কি না, কবজি। হ্যাঁ এই আর কি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে এটুকু বোঝা গেছে কিনা, বাহুর অস্থিগুলো বুঝতে পারছো তো? ফ্যালাঞ্জেস মানে কি, আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে কি, আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে ও কার্পাল মানে হলো কবজির অস্থি। এই দেখো এখানে আমাদের 4টা, আবার সামনে 4টা, তাহলে 8টা হলো না, এখানে 4টা অস্থি আছে। এইটুক জায়গার মধ্যে 4টা অস্থি আছে। তারপরে আবার এইটুকের মধ্যে আবার 4টা অস্থি আছে, তাহলে 4 4 8 8 হলো না, এটা হলো কবজির অস্থি। বলো এখানে কোনো সমস্যা? আচ্ছা, তারপরে এই যে হাত মুষ্টি করলে এইখানে একটা অস্থি, এখানে একটা, এখানে একটা, 5টা আঙ্গুলের কাছে 5টা অস্থি আছে। 5টা আঙ্গুলে যাওয়ার আগেই 5টা অস্থি। এই যে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আবার হলো এখান থেকে এইটুকু। বুঝতে পারছো? তারপর তো ফ্যালাঞ্জেস হইছে। আচ্ছা, এগুলো তো খুব একটা কঠিন না। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস মানে কি, আঙ্গুলের অস্থি। তাহলে বাহু শেষ। হ্যাঁ ও না, এটা তো আলাদা ভাবে, এটা লাগবে না, কারণ এটা আলাদা ভাবে মনে রাখতে হবে। এটা পরীক্ষায় 19 এগুলো পড়া সেটা সহজ। হ্যাঁ সহজ। আরেকটা ব্যাপার, এটা তো তোমার পরীক্ষায় আসবে না যে হাতের অস্থিগুলো নাম লিখে, সংখ্যা আসবে যে কার্পালে কয়টা অস্থি আছে, সংখ্যা আসবে। কার্পালে কয়টা অস্থি আছে, ফ্যালাঞ্জেসে কয়টা অস্থি আছে, এইভাবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডেল। শ্রোণী অস্থি চক্র মানে কি, পেলভিক গার্ডেল। আগেরটা ছিল পেক্টোরাল গার্ডেল, এটা হলো পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল মানে শ্রোণী চক্র। হ্যাঁ মানে কি, যে শ্রোণী চক্র বলতে আসলে এই যে এই গোটাটা চক্রাকারে আছে, তাই না? শ্রোণী বাংলা যেটা বললাম, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এরকম। এই এটা হচ্ছে না, বুঝতে পারছো ঠিক কি না? এর আগে বললাম মাতৃভাষা শিখবো, এখন আবার মাতৃভাষা পছন্দ হচ্ছে না নাকি? আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এই গোটা অঞ্চলটাই, ঠিক আছে, শ্রোণী চক্র। চক্রাকারে আছে না, এদিক থেকে এসে চক্র করছে কিনা, এই জন্য এর নাম শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল। তাহলে এর মধ্যে এখন পায়ে আসলাম আমরা, তাই না? পায়ে আসছি, বাহু শেষ হলো পায়ে। দেখো ও পায়ে এখনো আসেনি, মানে শ্রোণী চক্রে আসছি। তাহলে শ্রোণী চক্রে দেখো যে প্রথমে আছে ইলিয়াম। ইলিয়াম কোনটা দেখো, এই যে এই অস্থিটা একটু তাকাও, এই যে অস্থিটা আছে না, এই অস্থিটা, এই যে এত বড় যে অস্থি, এই অস্থি, এখানে কিন্তু 3টা অস্থি একসাথে একীভূত হওয়া দেখাচ্ছে, কারণ এটা তো 26 বছর বয়স্ক একটা মানুষের মনে করো কঙ্কাল, ঠিক আছে? তো এই জন্য এটা কিন্তু একীভূত, কিন্তু তোমাদের একীভূত না। তোমাদের এখানে 3টা অস্থি আছে, যেমন ইলিয়াম, এই একটা ইলিয়াম, পিউবিস আর ইস্টিয়াম। এখানে আছে ইস্টিয়াম, উপরে আছে পিউবিস। উপরের এইটুকু অংশ পিউবিস, আর নিচের থেকে গোল যেটা, সেটা হলো ইস্টিয়াম। বুঝা গেল? তো এখানে দেখো ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, 3টা অস্থির কথা বলা হচ্ছে। তো ইলিয়ামের বাংলা অর্থ কি? স্যার ইস্টিয়ামটা কোনটা? ও বইয়ের কঙ্কালে দেখানো না। বইয়ের ভিতরে দেখায়নি আছে এই যে এখানে না, দেখাইছে তো। এই যে এখানে আছে হাতের দিকে দেখো নিচের দিকে ইস্টিয়াম, দেখো নিচের দিকে ইস্টিয়াম, এই দেখো ইস্টিয়াম, এটা এই যে একটা ইস্টিয়াম, যে গোল যেটা আছে না, গোল যেটা সেটা ইস্টিয়াম, আর উপরের দিকে এটা পিউবিস, উপরের দিকে এটা পিউবিস। বুঝতে পারছো? আর এটা কি ইলিয়াম, বড় যেটা, সেটা ইলিয়াম। তো ইলিয়ামের বাংলা অর্থ কি? লাগবে না বলো? লাগবে। গ্রিক শব্দ ইলিম থেকে আসছে, ইলিমের বাংলা অর্থ হলো এই একই কাহিনী। বুঝতে পেরেছো? এই হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, মাতৃভাষা পড়ছো, মাতৃভাষা জানো,
তাই কি না? ঠিক না? স্যার কেউ যদি ইউটিউবে দেখাই হ্যাঁ কি এটা কি ক্লাস এটা তো আমি তো ইউটিউবে তো দিব এটা এটা অনেকে ক্লাসে এগুলো সবাই হ্যাঁ বুঝবে এটা এটা লজ্জার কি আছে? লজ্জার আছে আমাদের শরীরের একটা অংশ। বরঞ্চ আরো যারা যারা তোমার যারা আমাকে পড়ে না তারা বরঞ্চ আরো খুশি হবে যে আরে এগুলা তো বাংলা কেউ শিখায় না, বাংলাগুলা শিখতে পারছি, ভালোই তো, তাই কি না? তাই কি না? মনে রাখতে সুবিধা। হ্যাঁ, কেন এরকম নাম হলো? তারপরে দেখো ইস্টিয়াম। ইস্টিয়ামের সরল বাংলা অর্থ শক্ত। এটা খুব শক্ত হয়। হ্যাঁ, এই হাতটা খুব শক্ত হয়। তারপর হলো ইস্টিয়াম। ইস্টিয়াম মানে কোনটা? এইটা এইটা এটা হলো ইস্টিয়াম। এই হাতটা নিচেরটা এটা খুব শক্ত হয়। আর হলো পিউবিস। পিউবিস মানে সরু। পিউবিসের বাংলা অর্থ সরু। এটা একটু সরু চিকন। ইস্টিয়াম দাও না স্যার আছে রে ভাই, আছে। ওই সাইডে দেওয়া আছে। আচ্ছা এবার দেখো, আচ্ছা তাহলে এটা হলো শ্রোণী চক্র হলো। এখন বলা হচ্ছে দেখো এখানে কিন্তু এই কথাটাও বলা হচ্ছে যে তোমার হচ্ছে যে দুইটা তিনটা অস্থি একসাথে মিলিত হয়। হ্যাঁ হ্যাঁ, হিপবন গঠন করে। তার মানে হলো সংযুক্ত অস্থিত গঠন করে। হিপবন বলতে সংযুক্ত অস্থি সংযুক্ত হয় আর কি, এটা হলো হিপবন। তাহলে তিনটা একসাথে একীভূত হয়, এদিকেও তিনটা একসাথে একীভূত হয়। তাহলে যখন হচ্ছে 26 বছর আগে তোমাদের কিন্তু মোট শ্রোণীচক্র অস্থি হলো 6টা। শ্রোণীচক্র অস্থি কয়টা? 6টা। কিন্তু অ্যাকচুয়ালি 26 বছর, হ্যাঁ 26 বছর যেই মাত্র পূর্ণ হবে তখনই অস্থি একীভূত হবে 25 পর্যন্ত। শুরু কথা থেকে ও শুরু হলো মানে শুরু হতে কোনটা? কেবল জন্মগ্রহণ করছে 2 বছর পর্যন্ত 300টা অস্থি থাকে। তারপর আস্তে আস্তে একীভূত হতে থাকে এইভাবে। তো ধরো যদি 12 থেকে 25 বছর ধরো, তাহলে তোমার হচ্ছে 26 বছর হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু আলাদা আলাদা অস্থি। ঠিক আছে? 26 বছর পূর্ণ হয়ে গেলে এটা একীভূত হয়ে যাবে। 25 এর পর থেকে এটা একীভূত হওয়ার কাজ শুরু করে দেয়। 1 বছরের মধ্যে একীভূত হয়ে যায়। বুঝতে পারছো? জয়েন্ট হতে থাকে। হ্যাঁ, এই আর এটা ধারণা করা হয় যে আমাদের প্রেসার করতে থাকে প্রচুর, প্রেসারে এই অস্থিগুলো একীভূত হয়ে যায়, ধারণা করা হয়। কারণ একীভূত কিন্তু এইসব জায়গায় হয় যেখানে প্রেসার, এটা একীভূত হয়েছে, এদিকে স্ক্যাটার একীভূত হয়েছে, ককটিক্স একীভূত হয়েছে। যেসব জায়গায় প্রেসার পড়ে বেশি সেই জায়গায় একীভূত হতে শুরু করে। এই জন্য আর কি একীভূত হয়, এটা ধারণা। আচ্ছা এবার আমরা চলে আসি পায়ের অস্থি। দেখো পায়ের অস্থি দেখো, পায়ের অস্থি হলো ফিমার। এটা কিন্তু সহজ কোশ্চেন একটা, যেটা আর কি মেডিকেল অ্যাডমিশনের ক্লাস ছিল, মানব দেহে সবথেকে বড় অস্থি কোনটি? এটা তো সবাই পারবা, ফিমার। ফিমার হলো সবথেকে, এখান থেকে এত বড়, কত বড় না? তাহলে এটা হলো ফিমার। মানব দেহের সবথেকে বড় অস্থি। মানব দেহের সবথেকে বড় অস্থি কি? ফিমার। ঠিক আছে? তাহলে সবথেকে ছোট হলো স্টেপিস। সবথেকে ছোট হলো স্টেপিস। ওই যে আমরা ওটা মুছে দিচ্ছি, ওই যে কানের মধ্যে যেটা দেখছিলাম, কানের মধ্যে স্টেপিস একটা, এটা হলো সবথেকে ছোট। আর সবথেকে বড় হলো ফিমার। স্টেপিস হচ্ছে সবথেকে ছোট। আচ্ছা এবার দেখো যে ফিমারের বাংলা অর্থ পায়ের হাড় বোঝায়, পায়ের ঊর্ধ্বহার। ফিমারের বাংলা অর্থ পায়ের ঊর্ধ্বহার। তারপর হলো টিবিয়া। টিবিয়া মানে কোনটা? টিবিয়া হলো সামনে যে মোটা হাড় আছে না, এই যে এটা মোটা হাড়, এই মোটা হাড়টা কিন্তু টিবিয়া। মোটা হাড়টা কি? টিবিয়া। টিবিয়াটা বেশ শক্ত হয়, এই জন্য টিবিয়ার বাংলা অর্থ শক্ত হাড়। টিবিয়ার বাংলা অর্থ শক্ত হাড়। টিবিয়া আমাদের সামনে থাকে। হ্যাঁ, আর এর পিছনে থাকে ফেবুলা। ফেবুলা হলো পিছনে। তো মনে রাখবা টিবি তো সামনেই থাকে, তাই না? ফেবুলা মানে ফেলে দেওয়ার জিনিস। ফেলে দেওয়ার জিনিস তো দূরে পিছনে কোথাও রেখে দেওয়া হয়, তাই না? ফেলে দেওয়ার জিনিস তো তুমি দরজার সামনে রাখবা না, কোনাকাঞ্চিতে পিছনে রাখবা। তাহলে এইভাবে মনে রাখবা ফেবুলা। ফেবুলা মানে চিকন হাড়। তারপরে দেখো প্যাটেলা। প্যাটেলা কোনটা জানো? এই দেখো প্যাটেলা, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা, দেখতে পাইছো? এটা হলো প্যাটেলা। প্যাটেলার বাংলা অর্থ বিচি। তেঁতুলের বিচি, আসলে তেঁতুলের বিচির মতো দেখতে, এর বাংলা অর্থ বিচি। প্যাটেলার বাংলা অর্থ কি? বিচি। ঠিক আছে? হ্যাঁ, এই প্যাটেলা সাধারণত এটার কাজ হলো মূলত আমরা যখন লাফ দিই তখন এটা গ্যাটিস হিসেবে কাজ করে। মানে দুইটার মাঝে এটা গ্যাটিস হয়ে আছে, আমরা যাতে এদিক হয়ে না যাই, প্যাটেলাই হেল্প করে আমরা যাতে এদিকেই হই। কারণ যদি লাফ দিলা তখন যদি এদিক হয়ে যায় তাহলে কি হবে? সমস্যা না? ঠিক না? হ্যাঁ হ্যাঁ,
দাঁত ভাঙবে কি, তোমার পা ভাঙবে আগে সবার আগে। তাহলে এই হচ্ছে প্যাটেলা। তারপর দেখো টার্সাল। টার্সাল কোনটা? পায়ের যে গোড়ালি, পায়ের যে গোড়ালি আছে না, পায়ের যে গোড়ালি, এইখানে কিন্তু অস্থি আছে আবার সাতটা, আটটা না, মনে রাখবা, মনে রাখা সহজ বুদ্ধি। কার্পালে আমরা জেনেছি কার্পালে 8টা, কিন্তু টার্সালে 7টা। কার্পালে 8টা আর টার্সালে 7টা। মনে রাখার একটা সহজ বুদ্ধি, উল্টাপাল্টা যদি হয়ে যায়। টার্সাল, টার্সালে হলো 7টা। কিভাবে মনে রাখবা দেখো, এখানে সা আছে, সা মানে কি? 7। শালের টার্সাল সা আছে না, সা মানে কি? 7। টার্সাল সা আছে তার মানে 7। টার্সালে সা আছে মানে 7, তার মানে 7টা হবে। টার্সালে হলো 7টা হবে। এরপরে দেখো পায়ের গোড়ালি বোঝায় টার্সাল মানে পায়ের গোড়ালি, টার্সাল মানে পায়ের গোড়ালি। মেটাটার্সাল তো আগের মতোই, পরবর্তী অস্থিগুলা, তাই না? অর্থাৎ হলো আমাদের পায়ের যেমন ফ্যালাঞ্জেসের আগে যেটা আর কি, হ্যাঁ, এই যে এইগুলা, তাই না? এগুলো হলো এই কয়টা, এই কয়টা 5টা, টার্সাল 5টা। এই যে এইগুলা মেটাটার্সাল, মেটাটার্সাল হলো 5টা। প্রত্যেকটা মানে আমাদের যে 5টা আঙ্গুল আছে না, তার আগে যে এগুলা আগের মতোই মেটাটার্সাল। তারপরে কি দেখো, ফ্যালাঞ্জেস আগের মতোই, ফ্যালাঞ্জেস আগের মতোই। আঙ্গুলের অস্থি, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি বা মুষ্টি, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি বা মুষ্টি। এটা হলো আগের মতোই 14টা, 2 পায়ে 28টা, তাই না? এই কোনটা কোথায় জানো? ও আচ্ছা, এখানে যে ক্যালসিয়াম কার্বনেট যেটা বলা হয় সেটা হচ্ছে। আচ্ছা, একটা মেরুদণ্ড দেখি, আমরা কিভাবে শনাক্ত করতে হবে এটা? পুরুষ মেরুদণ্ড না ওইটা হলো শনাক্ত করার বুদ্ধি হলো না, এই যে কক্সিস আছে না, কক্সিসটা যদি বাঁকানো থাকে, বেশি সামনের দিকে বাঁকানো থাকে, তাহলে বুঝতে হবে যে এটা মহিলার, হ্যাঁ। আর যদি একটু স্ট্রেট থাকে তাহলে এটা বুঝতে হবে পুরুষের। কেন? কারণ কক্সিসটা একটু বাঁকানো থাকে এই কারণে, ওই যে বাচ্চাকে ওয়েট ধরে রাখার জন্য, বুঝতে পারছো? তাহলে অনেকে বলে যে মেয়েদেরকে বোঝাতে যাবে না, ওদের হাড় ব্যাকা, তাই বলছে। এই কথার কিন্তু কোনো ভিত্তি নাই, এই কথার কোনো ভিত্তি নাই। এটা কিন্তু বলার দরকার, বলছে তাই, বুঝতে পারছো? এটা কিন্তু কোনো একবারে ভিত্তিহীন কথা, এর সাথে কোনো সম্পর্ক নাই। বরঞ্চ অনেকের মতে মেয়েদেরকে যত সহজে বোঝানো যায়, ছেলেদেরকে বোঝানো আরো বেশি কঠিন। কারণ কি, দেখবা যে বেশিরভাগ ছেলেরাই তো বেশি নেশা করে, ছেলেরাই বেশি, তাই কি না, খারাপ হয়ে যায় না ছেলেরা বেশি। তাহলে কি, মা বাবা তো ছেলেদেরকে বোঝাতে পারছে না, মেয়েদেরকে তো বোঝাতে পারছে, তাহলে কথাটা ভুল না, তাই কি না? আবার মনে করো অনেক ছেলেরা দেখা যাচ্ছে মেয়েদেরকে পটায় মনে করো কত কি করে, তাহলে কি আসলে এই কথাটা মিথ্যা কথা, হ্যাঁ। আচ্ছা, পরের পৃষ্ঠায় আসো। পরের পৃষ্ঠা হলো, এখানে কিন্তু এখান থেকে আর কোনো কোশ্চেন হয় না, সরাসরি হলো আদর্শ কশেরুকার গঠন। এটা সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে, একটি আদর্শ কশেরুকার গঠন। উপরের দিকে আগে যা পড়লাম সেটাই এখানে আছে, এখান থেকে হ্যাঁ, ওখান থেকে সৃজনশীল শুরু। আদর্শ কশেরুকার গঠন হলো এই যে স্পাইনাল প্রসেস, এইগুলো পড়ানো হয়ে গেছে যে। আসসালামু আলাইকুম স্যার। এই তবে পড়া হবে স্যার, এই তো শেষ করে আপনাদের ডিগ্রি আপনার গেমগুলো গায়ে দিলাম। আপনি কি অনলাইনে চলছে একসাথে? আসলে সিস্টেম ভালো, তো আপনার সাথে শিখতে হবে এটা। আচ্ছা, দেখো যে করটি এই আগের দিন না আসলে কি করে হবে, করটি আলোচনা হয়ে গেছে, হ্যাঁ, করটি আলোচনা হয়ে গেছে, এই জন্যই সরাসরি আমরা চলে আসছি মেরুদণ্ডে, তো আলোচনা হয়ে গেছে। আচ্ছা, তাহলে মেরুদণ্ডের মধ্যে ওই যে 33টা কশেরুকা, এটা কিন্তু মনে রাখতে হবে, 33টা কশেরুকা, এটা কাদের? তোমাদের। এই যে মেরুদণ্ডের এখানে দেখো 3 নম্বর লাইনে আছে 33টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। মেরুদণ্ড বলতে কি বুঝাই বলেছিলাম, বলো, কার মনে আছে? মেরুদণ্ড মানে কি? মেরুদণ্ড মানে কি? মেরুদণ্ড বাংলা কি? এই ভুলে গেছো।
অ্যাটলাস যদি বললাম যে একটা রাক্ষসের নাম, যে রাক্ষস পৃথিবীকে কাঁধে নিয়ে থাকে। কখন কি কইছেন বলি এই এখানে আছে একটা স্যার কথা একদম অ্যাটলাসে বলে তো আমরা বলতে ভুলে গেছে। না স্যার ওইভাবে না, এখানে দেখছে অ্যাটলাস থেকে ককেস পর্যন্ত, মানে আমরা কি খুঁজছি যে অ্যাটলাস আবার কোন ও এই দেখো সার্ভাইভাল কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা তার নাম হলো অ্যাটলাস। ওই যে অ্যাটলাস নামকরণ কেন হয়েছে ওই যে বললাম একটা রাক্ষস যে আর কি, যে রাক্ষসটা মাথায় পৃথিবীকে ধরে রাখছে। হ্যাঁ, মেরুদণ্ডের বাংলা অর্থ কি হবে? মেরুদণ্ড বলতে যে দণ্ডের দুইটা মেরু আছে তাকে বলে মেরুদণ্ড, যে দণ্ডের দুইটা মেরু আছে তাকে বলে মেরুদণ্ড। আচ্ছা, তাহলে এখন হলো আদর্শ কোষরেখার গঠন। আজকে তো এটা পড়ানোর সময় আর হচ্ছে না, তাহলে আগামী দিন ওই যে তোমাদের তো এক্সাম, ওই যে এক্সাম দিতে হবে তো, ওই যে সেকেন্ড পার্ট আর হচ্ছে এমসিকিউ। তাহলে আগামী দিন হলো, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আদর্শ কোষরেখা গঠন শুরু হবে। সহজ না, এবার 110টা তো এর মধ্যে 100 টাকা